ডেমন যখন তাকে তিরস্কার করছিল, ক্লার্ক রাগে ফুঁসছিল, তার হাত দুটি পাশে মুষ্টিবদ্ধ হয়েছিল। তার চোখে ক্ষোভ ঝিলিক দিয়ে উঠল। আঙ্কেল ডেমন, নাইলা আমার স্ত্রী। আমি বিষয়গুলো কিভাবে সামলাব সেটা আপনার দেখার বিষয় নয়, সে কড়া গলায় বলল। ডেমন ব্যঙ্গ করে হাসল। অন্তত টম জানত কিভাবে জ্যাকলিনকে রক্ষা করতে হয়। অন্যদিকে আপনি একই সাথে অবিশ্বস্ত এবং কাপুরুষ। আমি জানি না সামনার পরিবারে আপনার মতো এমন একজন অপদার্থ কিভাবে এল। ক্লার্ক দাঁত কিরমির করে শীতল কণ্ঠে বলল, অন্তত আমি অন্যের স্ত্রীর দিকে নজর দিচ্ছি না। আপনি কি বিশ্বাস করেন যে আমি আগামীকালকের মধ্যে আপনাদের বিবাহবিচ্ছেদ করিয়ে দিতে পারি? ডেমন হুমকি দিল। সে শুধু নাইলার প্রতি শ্রদ্ধাবোধ থেকে নিজেকে আটকে রেখেছিল। নাইলা নিজে কখন সিদ্ধান্ত নেবে সেই অপেক্ষায় ছিল সে। ক্লার্কের মুখ অপমানে বিকৃত হয়ে গেল। সে জানত ড্যামনের সেটা করার ক্ষমতা আছে। ডেমন যদি এখনই নাইলাকে তার কাছ থেকে কেড়ে নেয়, তবুও তার কিছু করার থাকবে না। সামনার গ্রুপের সিইও হওয়া সত্ত্বেও কোনো শেয়ার না থাকায় ড্যামনের সামনে সে কিছুই ছিল না। আঙ্কেল ডেমন, বাড়াবাড়ি করবেন না। সে অনেক কিছু সহ্য করেছে, কিন্তু আজ রাতে নাইলার প্রতি ড্যামনের এই প্রকাশ্য সমর্থন এবং হস্তক্ষেপ তাকে ভাবিয়ে তুলল যে পরবর্তী সময়ে ডেমন হয়তো আরও ভয়ঙ্কর কিছু করে বসতে পারে। আপনি যদি না চান আমি বাড়াবাড়ি করি, তবে আপনার স্ত্রীর সাথে আরও ভালো ব্যবহার করুন। আপনি যদি মনে করেন অন্যদের খুশি করতে তাকে বলি দেবেন, তবে হয়তো আমার সামনার গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার কথা ভাবা উচিত। ডেমন সতর্ক করল। ক্লার্কের ভেতরে আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়ল। এটি ছিল ড্যামনের পক্ষ থেকে একটি স্পষ্ট সতর্কবার্তা এবং হুমকি। তার কত বড় সাহস! ডেমন নিজেই নাইলার ওপর চোখ রাখছে, অথচ ক্লার্ক কিছুই বলতে পারছে না এবং উল্টো তার হুমকি সহ্য করতে হচ্ছে। রাগ থাকা সত্ত্বেও ক্লার্ক জানত যে ড্যামনের অবাধ্য হওয়া মানে নিজের পতন ডেকে আনা। ড্যামনের দয়া থেকে বাঁচতে হলে তাকে রিচার্ডের শেয়ারের নিয়ন্ত্রণ নিতে হবে এবং সামনার গ্রুপের প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী হতে হবে। একটি দীর্ঘশ্বাস ফেলে সে বলল, নাইলা আমার স্ত্রী। আমি তার সাথে ভালো ব্যবহার করব। আঙ্কেল ডেমন, আপনার উচিত শুধু নিজের কাজ নিয়ে থাকা। কথা বলে ক্লার্ক সেখান থেকে দ্রুত চলে গেল। ডেমন শীতল দৃষ্টিতে তার চলে যাওয়া দেখল, তারপর দরজার দিকে হাঁটা দিল। সে আজ রাতে এসেছিল লিঙ্কনের সাথে একটি চুক্তি চূড়ান্ত করতে। কাজ শেষ হয়ে যাওয়ায় এখানে থাকার আর কোনো কারণ ছিল না। সে যখন ভোজসভা কক্ষ থেকে বের হচ্ছিল, নাইলা তাকে থামাল। আঙ্কেল ডেমন, আজকের জন্য আপনাকে ধন্যবাদ। ড্যামনের হস্তক্ষেপ ছাড়া ক্লার্ক তাকে চাপ দিত জ্যাকলিনকে ছেড়ে দেওয়ার জন্য। সে মনে মনে কৃতজ্ঞ ছিল। ডেমন উদাসীনভাবে তার দিকে তাকাল। ধন্যবাদের প্রয়োজন নেই, আমি শুধু সাহায্য করেছি কারণ তুমি সামনার পরিবারের অংশ। কথা বলে সে তাকে ছাড়িয়ে চলে গেল। তার শীতল আচরণ অনুভব করে নাইলা তার ক্ষণস্থায়ী হতাশা লুকাতে দৃষ্টি নিচু করল। ভোজসভা কক্ষে ফিরে সে পেছনের দিকে একটি সাধারণ আসন খুঁজে নিল, ক্লার্ককে খোঁজার কোনো চেষ্টাই করল না। এদিকে টম জ্যাকলিনকে গাড়িতে তুলে দিল। ভেতরে ঢোকার পর সে কান্নায় ভেঙে পড়ল এবং টমকে জড়িয়ে ধরে অনবরত কাঁদতে লাগল। টম, আমি খুব ভয় পেয়েছিলাম। তোমাকে আমার হয়ে প্রতিশোধ নিতেই হবে। ডেমন যদি আজ রাতে না আসত, তবে তাকে ওই মেয়ে নাইলার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করা যেত না। এখন সবাই হয়তো গোপনে তাকে নিয়ে উপহাস করবে। এই সবকিছুর জন্য ডেমন এবং নাইলাই দায়ী। টম কোনো কথা বলল না, সে শান্ত না হওয়া পর্যন্ত তাকে সান্ত্বনা দিল। তারপর সে জিজ্ঞেস করল, নাইলার প্রতি তোমার কোনো ক্ষোভ ছিল না? তবে কেন তাকে এভাবে ফাঁসাতে গেলে? জ্যাকলিন ইতস্তত করল, তারপর ঠোঁট কামড়ে বলল, আমি দেখলাম মিস হিউলে নাইলাকে পছন্দ করেন না। আমি ভেবেছিলাম তাকে সাহায্য করলে তার বাবার কোম্পানির সাথে তোমার প্রজেক্টে সুবিধা হবে। আমি ভাবিনি এমনটা হবে। টমের চোখে একটি শীতল আভা ফুটে উঠল। জ্যাকলিন কি এরিন দ্বারা ব্যবহৃত হচ্ছিল? যদিও সে জ্যাকলিনের এই কাজকে সমর্থন করেনি, তবুও সে যা করেছে টমের ভালোর কথা ভেবেই করেছে। এই ধরনের কাজ আর কখনো করবে না। ডেমন খুবই নির্মম এবং সে কখনো দয়া দেখায় না। তার বিরুদ্ধে যাওয়া মানেই বিপদ ডেকে আনা, সে তাকে সতর্ক করল। টমের কঠোর মুখভঙ্গি দেখে জ্যাকলিন ঠোঁট কামড়ে সাবধানে বলল, টম, মিস জেস্টন তো বিন্দুমাত্র আহত হননি। আমি শুধু ক্ষমা চাইলেই সব মিটে যেত। কিন্তু সে আমাকে ছাড় দিতে রাজি হয়নি। এটা কি মিস উইয়ারের কারণে হতে পারে? টম তার চোখ সরু করে শীতল কণ্ঠে বলল, তুমি বলতে চাইছ,
সে ভ্যালারির হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে? সেটা ছাড়া আর কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না যে কেন সে এতটা নাছোড়বান্দা ছিল, জ্যাকলিন উত্তর দিল। নাইলা এবং ভ্যালারি খুব ভালো বন্ধু ছিল এবং টমের সাথে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে ভ্যালারির ভুল বোঝাবুঝি ছিল। নাইলা যদি ভ্যালারির পক্ষ হয়ে জ্যাকলিনকে শিক্ষা দিয়ে থাকে, তবে তা যুক্তিযুক্ত। টমের গম্ভীর মুখ এবং নীরবতা দেখে জ্যাকলিন আর কিছু বলল না। সে জানত যে বেশি কথা বললে হিতে বিপরীত হতে পারে। দীর্ঘ 1 মিনিট পর টম অবশেষে শীতলভাবে বলল, আমি তোমাকে আগে বাড়ি পৌঁছে দেব। জ্যাকলিন জানত কখন টমের সামনে ভালো সেজে থাকতে হয়, তাই সে বাধ্য মেয়ের মতো মাথা নাড়াল। ঠিক আছে। নাইলা নিলাম শেষ না হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করল, কিন্তু সে যাকে খুঁজছিল তার দেখা মিলল না। এই ব্যক্তিটি একসময় হ্যারিস ফার্মাসিউটিক্যালসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং কোম্পানিটি দেউলিয়া হওয়ার পর অন্য কোম্পানিতে চলে গিয়েছিলেন। সেই সময়কার দুর্ঘটনার তদন্তে তিনি যুক্ত ছিলেন এবং অন্যদের চেয়ে বেশি কিছু জানতেন। তা সত্ত্বেও তিনি আজ আসেননি, তাই নাইলা তাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। ভোজসভা কক্ষ থেকে ভিড়ের সাথে বেরিয়ে এসে যখন সে ট্যাক্সি ডাকার কথা ভাবছিল, হঠাৎ পাশ থেকে ক্লার্কের কণ্ঠস্বর শুনতে পেল। নাইলা, তুমি কি আগের ঘটনার জন্য এখনও মন খারাপ করে আছো? নাইলা তার দিকে তাকালো, তার দৃষ্টি ছিল উদাসীন। না, তার প্রয়োজন নেই। ক্লার্ক তার কবজি চেপে ধরল, কাছে এসে নিচু স্বরে বলল, আগে আমার কাছে কোনো উপায় ছিল না। তুমি জানো আমি কোম্পানির সিইও, কিন্তু আমার কোনো শেয়ার নেই। আমি যদি আমাদের অংশীদারদের অসন্তুষ্ট করি, তবে দাদু হয়তো আগামীকালই আমাকে পদ থেকে সরিয়ে দেবেন। তার প্রতিটি শব্দ ছিল নিজের সীমাবদ্ধতা নিয়ে, যাতে নাইলা তাকে বোঝে এবং তার প্রতি সহানুভূতি দেখায়। নাইলার কাছে এটি কিছুটা হাস্যকর মনে হল। সে তার হাত সরিয়ে নিল এবং উত্তর দিল, আমি জানি। আমি রাগান্বিত নই এবং তোমাকে দোষ দিচ্ছি না। আসলে সে তাকে আর ভালোবাসে না, তাই তার ওপর কোনো প্রত্যাশাও নেই। যাই হোক, ক্লার্কের কাছে তার এই কথাগুলো চরম হতাশার বহিঃপ্রকাশ বলে মনে হল। নাইলা, আর কিছুদিন একটু সহ্য করো। একবার যদি আমি শেয়ারগুলো পাই এবং সামোনার গ্রুপের প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী হতে পারি, তবে আমি আর কাউকে তোমাকে হেনস্থা করতে দেব না, সে অনুরোধ করল। নাইলা তার ঠোঁট চেপে ধরল এবং ধীরে ধীরে বলল, আমি সত্যি এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাই না এবং তোমাকে আমাকে কোনো প্রতিশ্রুতি দেওয়ারও প্রয়োজন নেই। একবার হ্যারিস ফার্মাসিউটিক্যালসের ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে পারলেই সে তাকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করে রেখেছে। শেষ পর্যন্ত সে বর্তমানে তাকে কেবল ব্যবহার করছে, তাই সে যদি তাকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে তার অভিযোগ করার কোনো কারণ নেই। ক্লার্কের দৃষ্টি অন্ধকার হয়ে এল। তার কথাগুলো শুনে তার বুক ধক করে উঠল। সে যদি এখনও তাকে ভালোবাসত, তবে সে এতটা শান্ত থাকত না। এতটা উদাসীন থাকার মানে হল তার প্রতি নাইলার আর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। তার মনে হল কেউ যেন তার হৃৎপিণ্ড খুব জোরে চেপে ধরেছে। সে গভীর বিষাদ নিয়ে তার দিকে তাকাল। নাইলা, যদি তুমি আমাকে আর ভালোই না বাসো, তবে কেন আমার কাছে ফিরে এলে? যদি আমি তোমাকে আর ভালো না বাসি, তবে কি তুমি আমাকে ছেড়ে দেবে? নাইলা জিজ্ঞেস করল। ক্লার্কের দৃষ্টি শীতল হয়ে এল এবং সে উত্তর দিল, না। তাহলে এই প্রশ্ন করার মানে কি? আর তুমি কি আমার বাবাকে নিয়ে আমাকে হুমকি দিয়ে এখানে ফিরে আসতে বাধ্য করনি? নাইলা পাল্টা প্রশ্ন করল। নাইলার শান্ত চোখের দিকে তাকিয়ে ক্লার্ক আত্মধিক্কারের হাসি হাসল এবং অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, আর কিছু বলল না। সে সত্যিই তাকে ফিরে আসতে বাধ্য করেছিল। যেদিন সে বিশ্বাসভঙ্গ করেছিল, সেদিন থেকেই তার এমনটা আশা করা উচিত ছিল। সে বড্ড বেশি আত্মবিশ্বাসী ছিল, ভেবেছিল তার প্রতি নাইলার ভালোবাসা হয়তো তাকে ক্ষমা করে দিতে বাধ্য করবে। তাদের মধ্যে নীরবতা নেমে এল। কিছুক্ষণ পর চালক গাড়িটি নিয়ে সামনে এল। চলো ভেতরে উঠি, ক্লার্ক বলল। নাইলা তার ফোনের দিকে তাকালো, তার রাইড অর্ডারটি বাতিল করল এবং গাড়িতে উঠে পড়ল। বাড়িতে ফেরার পথটি ছিল নিস্তব্ধ। তাদের কেউই কথা বলল না, আর চালকও সেই নীরবতা ভাঙার সাহস পেল না। ভিলার কাছে পৌঁছানোর পর নাইলা যখন উপরতলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ক্লার্ক বলে উঠল, নাইলা, আজ রাতের জন্য আমি দুঃখিত। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর। নাইলা এক মুহূর্তের জন্য থামল, তারপর কোনো কথা না বলে চলে গেল। রুমে ফেরার সাথে সাথেই তার ফোন বেজে উঠল। ভ্যালারি ফোন করেছে। নাইলা,
জ্যাকলিন কি আজ রাতে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল? ভ্যালারি জিজ্ঞেস করল। নাইলা অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে? টম হঠাৎ আমাকে ফোন করে জেরা করছিল, জিজ্ঞেস করছিল আমি তোমাকে জ্যাকলিনের পেছনে লাগিয়েছি কিনা। তারপর আমি অনুষ্ঠানে উপস্থিত থাকা কিছু বন্ধুর কাছ থেকে খোঁজ নিলাম, ভ্যালারি উত্তর দিল। পুরো বিষয়টি নিয়ে সে ভীষণ ক্ষুব্ধ ছিল। তার কাছে জ্যাকলিন এবং টম ছিল কেবল এক জোড়া নীচ মানুষ, যাদের জন্য সময় নষ্ট করার কোনো মানে হয় না। নাইলা তার ঠোঁট চেপে ধরে বলল, আমি শুধু তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম যাতে সে আর আমাকে বিরক্ত করার সাহস না পায়। ভ্যালারি সতর্ক করে বলল, সাবধানে থেকো। জ্যাকলিন খুব প্রতিহিংসাপরায়ণ। এভাবে অপমানিত হওয়ার পর সে বিষয়টি সহজে ছেড়ে দেবে না। ঠিক আছে, আমি সতর্ক থাকব, নাইলা নিশ্চিত করল। কিছুক্ষণ নীরবতার পর ভ্যালারির লজ্জিত কণ্ঠস্বর শোনা গেল। নাইলা, আমি দুঃখিত। সে সম্ভবত আমার কারণেই তোমাকে লক্ষ্যবস্তু করেছে। এতে তোমার কোনো দোষ নেই। অন্য মানুষ কি ভাববে সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, নাইলা তাকে সান্ত্বনা দিল। আসল সমস্যা ছিল জ্যাকলিনের কুটিল উদ্দেশ্য। কিন্তু আজ রাতে তুমি পাশা উল্টে দিলে কিভাবে? ওর নেকলেসটার কি হয়েছিল? ভ্যালারি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। নাইলার অভিব্যক্তি শান্ত রইল। আমি ওটা কোথাও রেখে এসেছিলাম। যে ওটা খুঁজে পাবে সে সম্ভবত তাকে ফেরত দিয়ে দেবে। জ্যাকলিন সম্ভবত সেই নেকলেসটি পুনরায় দেখে খুব একটা খুশি হবে না। নাইলা পরের দিন কাজে যাবে জেনে ভ্যালারি আরও কিছুক্ষণ গল্প করে কলটি শেষ করল। গোসল সেরে নাইলা চুল শুকিয়ে নিল এবং ত্বকের যত্ন শেষ করে ঘুমাতে গেল। এদিকে জ্যাকলিনের চোখে ঘুম ছিল না। 10 মিনিট আগে একজন গৃহকর্মী তার জন্য একটি বাক্স নিয়ে এসেছিল এবং জানিয়েছিল যে দাতব্য অনুষ্ঠানের কর্মীরা এটি পাঠিয়ে দিয়েছে। ভেতরে ছিল তার সেই হীরা খচিত নেকলেসটি। ওটা দেখা মাত্রই তার রাগ আবার বেড়ে গেল। সেই নেকলেসটি কেড়ে নিয়ে মেঝেতে আছাড় দিল, যার ফলে হীরাগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, সে চিৎকার করে উঠল। গৃহকর্মী আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ভেঙে চুরমার হয়ে যাওয়া নেকলেসটির দিকে তাকিয়ে জ্যাকলিনের ঘৃণা আগুনের মতো জ্বলতে লাগল। সে মনে মনে শপথ নিল যে আজকের অপমানের শোধ সে নাইলার কাছ থেকে নিয়ে ছাড়বে। পরের দিন নাইলা যখন কাজ শেষ করে বের হতে যাবে, তখন সামনার বাড়ি থেকে তার কাছে ফোন এল। তাকে সেখানে ডাকা হয়েছে। তার মন কু গাইতে লাগল। সে আন্দাজ করল যে এটি গতরাতের দাতব্য অনুষ্ঠানের বিষয় নিয়েই হবে। একা যাওয়া মানে তাদের রূঢ় আচরণের মুখোমুখি হওয়া। আর ক্লার্ককে জোরালে সে সম্ভবত সব দোষ ড্যামনের ওপর চাপিয়ে দেবে। যদিও গত রাতে ড্যামন তাকে সাহায্য করেছিল, তবুও সে তাকে আর বিরক্ত করতে চাইল না। এই ভেবে সে ক্লার্ককে মেসেজ করল যে সে সহকর্মীদের সাথে রাতের খাবার খেতে যাচ্ছে এবং তাকে নিতে আসার প্রয়োজন নেই। কাজ শেষ করে নাইলা ট্যাক্সি নিয়ে সামনার বাড়ির উদ্দেশ্যে রওনা হল। সে বসার ঘরে পা রাখা মাত্রই ম্যারির কঠোর কণ্ঠস্বর কানে এল, হাঁটু গেড়ে বসো। নাইলা থমকে দাঁড়াল এবং শান্ত দৃষ্টিতে ম্যারির দিকে তাকিয়ে বলল, দাদি, আমি জানি না এমন কি ভুল করেছি যার জন্য আমাকে এই শাস্তি পেতে হবে। ম্যারির পাশে বসা সিন্ডি তীব্র স্বরে ব্যঙ্গ করে উঠল, তোমার কত বড় সাহস যে জিজ্ঞেস করছো কি ভুল করেছ? গত রাতে সবার সামনে তুমি কেন মিস রেইনফোর্ডকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করলে? তুমি কি বুঝতে পারছ তার তুলনায় তোমার অবস্থান কোথায়? আজ সকালে জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপ সামনার গ্রুপের সাথে তাদের চুক্তি বাতিল করেছে, যার ফলে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্য শেয়ারহোল্ডাররা ক্লার্কের ওপর ভীষণ ক্ষুব্ধ এবং তারা ক্লার্ককে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বোর্ড মিটিং ডাকার দাবি জানাচ্ছে। তুমি একটা অলক্ষী ছাড়া আর কিছুই নও। যদি ক্লার্কের ওপর এর কোনো প্রভাব না পড়ত, তবে সিন্ডি এতক্ষণে ম্যারির কাছে নাইলার সন্তানহীনতার কথা বলে দিত এবং ম্যারিকে দিয়ে নাইলাকে সামনার পরিবার থেকে বের করে দিত। নাইলা শান্তভাবে সিন্ডির ঘৃণাভরা দৃষ্টির দিকে তাকাল। জ্যাকলিন গত রাতে একটি নেকলেস দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, আর রেইনফোর্ড গ্রুপ আজ চুক্তি বাতিল করল। এটি প্রমাণ করে যে তারা সামনার পরিবার বা সামনার গ্রুপকে বিন্দুমাত্র সম্মান করে না। তাছাড়া, সে নিজেই বলেছিল যে যদি নেকলেসটি আমার কাছে না পাওয়া যায় তবে সে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। আমি মনে করি না আমি কোনো ভুল করেছি। ম্যারির অভিব্যক্তি আরও শীতল হয়ে গেল। যদি তুমি নিজের ভুল বুঝতে না পারো, তবে পুরনো উইংয়ে গিয়ে দাঁড়িয়ে থাকো যতক্ষণ না তোমার মাথায় বুদ্ধি আসে। তার আদেশে দুজন গৃহকর্মী সামনে এগিয়ে এল। নাইলা বাধা দিলে তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত ছিল।
পুরনো উইংটি ছিল মূল বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে একটি নির্জন পাহাড়ের ঢালে। এটি ছিল এক শীতল ও গা ছমছমে জায়গা, যেখানে কেবল পারিবারিক অনুষ্ঠানের সময় যাওয়া হতো। ভয় পাওয়া সত্ত্বেও নাইলা নিজেকে সংযত রাখল এবং মাথা উঁচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার এই অনুশোচনাহীন প্রস্থান দেখে সিন্ডি রাগে ফেটে পড়ল। মা, ওকে কোনো খাবার দেবেন না। 3 দিন আটকে রাখুন, তবেই ও নিজের ভুল স্বীকার করবে। ম্যারির পরিকল্পনা ছিল নাইলাকে একটু শিক্ষা দিয়ে জ্যাকলিনের কাছে গিয়ে সশরীরে ক্ষমা চাওয়ানো। কিন্তু নাইলা যে এতটা একগুঁয়ে হবে, নিজের ভুল স্বীকার করবে না বা ক্ষমা চাইতে চাইবে না, তা তিনি ভাবেননি। যথেষ্ট হয়েছে, আমি জানি কি করতে হবে। তুমি এখন যাও। খুব জরুরি কিছু না হলে আমাকে বিরক্ত করবে না, ম্যারি বললেন। সিন্ডির এই সংকীর্ণমনা আচরণ তার কাছে বিরক্তিকর মনে হচ্ছিল। সিন্ডি যদি ক্লার্কের মা না হতো, তবে ম্যারি তাকে পাত্তাই দিতেন না। ম্যারির অসন্তুষ্টি বুঝতে পেরে সিন্ডি ক্ষোভ নিয়ে চলে গেল। গৃহকর্মী দুজন নাইলাকে পুরনো উইংয়ে তালাবদ্ধ করে চলে গেল। তাদের পায়ের শব্দ মিলিয়ে যেতেই পুরো এলাকায় এক নিস্তব্ধতা নেমে এল। নাইলা আগে কেবল দিনের বেলা এই পুরনো উইংয়ে এসেছিল এবং তখন এটিকে বিশেষ ভীতিকর মনে হয়নি। এখন অন্ধকার নেমে আসায় চারপাশ ঝাপসা হয়ে এলো, আর সেই ভুতুরে নীরবতা ও দেয়ালের সারি সারি ছবিগুলো পরিবেশটাকে আরও আতঙ্কজনক করে তুলল। বাইরের তুলনায় পুরনো উইংয়ের তাপমাত্রা কয়েক ডিগ্রি কম ছিল, আর পাতলা পোশাক পরা নাইলা শীত অনুভব করতে লাগল। সে একটি ছোট কার্পেট টেনে কোণার দিকে নিয়ে গেল। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে সে নিজের ভয়কে জয় করার চেষ্টা করছিল। ম্যারি তাকে একা ডেকেছিলেন, স্পষ্টতই তিনি ক্লার্ক বা ড্যামনকে সতর্ক করতে চাননি। নাইলা নিজেকে সান্ত্বনা দিল যে হয়তো সারা রাত এখানে থাকার পর তাকে ছেড়ে দেওয়া হবে। হঠাৎ তার ফোন বেজে উঠল। পুরনো উইংয়ের নিস্তব্ধতায় সে চমকে উঠল। ক্লার্কের ফোন দেখে সে একটি দীর্ঘশ্বাস ফেলে কলটি ধরল। তুমি কোথায়? তোমাদের আড্ডা শেষ হলে আমি তোমাকে নিতে আসব, ক্লার্ক বলল। নাইলা তিক্তভাবে হাসল। আজ রাতে তার পক্ষে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তার প্রয়োজন নেই। আমাদের আড্ডা ভ্যালারির বাসার খুব কাছেই হচ্ছে। আজ রাতটা আমি ওর ওখানেই থাকব, সে উত্তর দিল। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা বজায় ছিল, তারপর ক্লার্কের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। তুমি কি এখনও গতরাতের বিষয় নিয়ে মন খারাপ করে আছো? না, আসলে অনেকদিন ভ্যালারির সাথে মন খুলে আড্ডা দেওয়া হয়নি, তাই ভাবলাম আজ রাতটা ওর ওখানেই কাটাই, নাইলা বলল, যদিও সে মিথ্যা বলছিল। আরও এক দীর্ঘ বিরতির পর ক্লার্ক অবশেষে বলল, ঠিক আছে, তবে কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন দিও। বুঝতে পেরেছি, নাইলা উত্তর দিল। কলটি শেষ করার পর তার ফোনে লো ব্যাটারি সতর্কবার্তা ভেসে উঠল, মাত্র 20% চার্জ অবশিষ্ট আছে। সে ভ্রু কুচকাল। ব্যস্ততার কারণে গতরাত থেকে ফোনটি চার্জ দেওয়া হয়নি। দীর্ঘশ্বাস ফেলে সে চার্জ বাঁচানোর জন্য ফোনটি বন্ধ করে দিল। ফোনে কথা বলার পর ক্লার্কের মনে হলো কোথাও যেন কোনো সমস্যা আছে, কিন্তু ঠিক কি সেটা সে ধরতে পারল না। সে যখন বিষয়টি নিয়ে ভাবছিল, তখনই মাইকেল তার অফিসে ঢুকে রিপোর্ট করল, মিস্টার সামোনার, জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপ আমাদের সাথে দেখা করতে অস্বীকার করেছে। এমনকি তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন আরও বেশ কিছু ছোট কোম্পানিও আমাদের সাথে চুক্তি বাতিল করছে। ক্লার্ক ভীষণ রেগে গেল, তার গলায় বিদ্রূপ ঝরে পড়ল। তারা যদি চুক্তি বাতিল করতে চায়, তবে করতে দাও। জরিমানার টাকা না দিয়ে তারা পার পাবে না। মাইকেলকে চিন্তিত দেখালো। চুক্তি বাতিল হওয়া এক বিষয়, কিন্তু এখন শেয়ারহোল্ডাররা ক্লার্ককে সিও পদ থেকে সরিয়ে ভাইস সিও করার বিষয়ে আলোচনা শুরু করেছে। মিস্টার সামোনার, হয়তো আপনার স্ত্রীর কাছে একবার জিজ্ঞেস করা উচিত যে তিনি মিস রেইনফোর্ডের কাছে ক্ষমা চাইতে রাজি কিনা। সে পরামর্শ দিল। নাইলা যদি একবার ক্ষমা চায়, তবে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ক্লার্কের মুখ অন্ধকার হয়ে গেল। না, সে রাজি হবে না। আর এখন ক্ষমা চাইলে মনে হবে সামোনার গ্রুপ জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপকে ভয় পাচ্ছে। এটি একটি খারাপ নজির হয়ে থাকবে। বিষয়টি এখন আর শুধু ক্ষমার মধ্যে সীমাবদ্ধ নেই। শুরু থেকেই জ্যাকলিনের দোষ ছিল। বিষয়টি যদি আরও জটিল হয়, তবে রেইনফোর্ড পরিবারের জন্যই তা বেশি লজ্জার হবে। তাহলে আমরা কি কিছুই না করে শুধু বসে থাকব আর অপেক্ষা করব? মাইকেল জিজ্ঞেস করল। তুমি আজকের মতো আসতে পারো, ক্লার্ক উত্তর দিল। মাইকেল এত চিন্তিত ছিল যে সে যেতে চাইল না। ক্লার্কের পদ অবনতি হলে তার ওপরও প্রভাব পড়বে। সে প্রস্তাব দিল,
আমি বরং এখানেই থাকি এবং আপনার সাথে অপেক্ষা করি। বোর্ডরুমের পরিবেশ ছিল থমথমে। রিচার্ড টেবিলের মাথায় বসেছিলেন, অন্যদিকে শেয়ার হোল্ডারদের মুখাবয়ব ক্রমশ অসন্তুষ্ট হয়ে উঠছিল। মিস্টার রিচার্ড, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মিস্টার ক্লার্কের কারণে। তাকেই এর দায়ভার নিতে হবে। আমরা কেন সবাই মিলে এই ক্ষতি সহ্য করব? একজন শেয়ার হোল্ডার বললেন। ঠিক তাই, তিনি এক অনুষ্ঠানেই দুজন অংশীদারকে অসন্তুষ্ট করেছেন। যিনি নিজের স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি সামোনার গ্রুপকে কিভাবে সামলাবেন? আরেকজন প্রশ্ন করলেন। তিনি বয়সে তরুণ, তার আরও অভিজ্ঞতার প্রয়োজন। তিনি যখন আরও যোগ্য হয়ে উঠবেন, তখন আবার সিইও পদে ফিরতে পারবেন। তৃতীয় একজন পরামর্শ দিলেন। রিচার্ড স্থির মুখে শেয়ারহোল্ডারদের অভিযোগ শুনছিলেন। তাদের কণ্ঠস্বর যখন ধীরে ধীরে থিতিয়ে এল, তখন তিনি মুখ খুললেন। জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপই প্রথমে অন্যায় করেছে। আমরা যদি এখন তাকে পদচ্যুত করি, তবে মনে হবে সামোনার গ্রুপ তাদের ভয় পায়। ক্লার্কের ব্যবস্থাপনায় আপনাদের বার্ষিক লভ্যাংশ শত কোটি টাকা বেড়েছে। এখন মাত্র কয়েকজন অংশীদার চুক্তি বাতিল করেছে বলেই আপনারা তাকে সরিয়ে দিতে চাইছেন? আপনাদের উদ্দেশ্য কি, নাকি আপনারা তাকে নিচে নামিয়ে নিজেদের পছন্দের কাউকে সেই পদে বসাতে চাইছেন? রিচার্ড তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন। রিচার্ডের কথা শুনে পুরো মিটিং রুম নিস্তব্ধতায় ডুবে গেল। সবাই মাথা নিচু করে রইল, কারো কথা বলার সাহস হল না। ক্লার্ককে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে প্রত্যেকেরই নিজস্ব কিছু স্বার্থ ছিল। দীর্ঘক্ষণ পর একজন শেয়ারহোল্ডার অবশেষে সেই গুমোট নীরবতা ভাঙলেন। মিস্টার রিচার্ড, আমরা আসলে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। সামোনার গ্রুপ মাত্র এক সকালেই 100 কোটি টাকা হারিয়েছে। রিচার্ড তাচ্ছিল্য করে বললেন, 100 কোটি? এটা কি খুব বড় অঙ্ক? ও 1 বছরেরও কম সময়ে এই টাকা ফিরিয়ে আনতে পারবে। যদি কেউ সিইও পদটি পেতে চান, তবে নিজের যোগ্যতা প্রমাণ করুন। তাদের প্রতিক্রিয়ার তোয়াক্কা না করেই রিচার্ড উঠে দাঁড়ালেন এবং ঘর থেকে বেরিয়ে সরাসরি ক্লার্কের অফিসের দিকে রওনা হলেন। দাদু, ক্লার্ক বলতে শুরু করল, চুপ করো। এমনটা যদি আর কখনো ঘটে, তবে আমি তোমাকে বাঁচাতে এগিয়ে আসব না। রিচার্ড ধমক দিয়ে উঠলেন। রিচার্ডের রাগান্বিত দৃষ্টির সামনে ক্লার্ক মাথা নিচু করল, তার হাতের মুঠি শক্ত হয়ে পাশে ঝুলে রইল। আমি বুঝতে পেরেছি। যাই হোক, ব্র্যান্ডন খুব শীঘ্রই দেশে ফিরছে। সে এলে সামোনার গ্রুপে তার জন্য একটি পদের ব্যবস্থা করবে। খেয়াল রাখবে পদটি যেন চ্যালেঞ্জিং হয়, তুচ্ছ কিছু নয় যেখানে সে কিছুই শিখতে পারবে না। রিচার্ড নির্দেশ দিলেন। ক্লার্কের চোখে শত্রুতার এক ঝলক দেখা দিল। এটা স্পষ্ট ছিল যে রিচার্ড ব্র্যান্ডন সামোনারকে তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন এবং শেষ পর্যন্ত তারও ব্র্যান্ডনের মধ্যে কাউকে উত্তরসূরি হিসেবে বেছে নেবেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করব, ক্লার্ক উত্তর দিল। রিচার্ড অবজ্ঞার সাথে নাক সিটকে প্রস্থান করলেন। তাৎক্ষণিক সংকট কেটে গেলেও ক্লার্ক তার নরবরে অবস্থানের চাপ অনুভব করল। ব্র্যান্ডন কোম্পানিতে যোগ দিলে তার অবস্থান ঝুঁকির মুখে পড়বে। তাকে নিশ্চিত করতে হবে যেন সেই সামোনার গ্রুপের একমাত্র উত্তরাধিকারী থাকে। মধ্যরাত পার হওয়ার পর ক্লার্ক ভিলায় ফিরে এল। সে নাইলার রুমে গিয়ে সেটি খালি দেখতে পেল, ঠিক যেমনটা সে ভেবেছিল। ভ্রু কুঁচকে সে তাকে কল করার ব্যাপারে ইতস্তত করছিল, কিন্তু তার ফোন বন্ধ ছিল। তার মুখ কালো হয়ে গেল এবং সে মাইকেলকে ভ্যালারির ফোন নম্বর খুঁজে বের করার নির্দেশ দিল। নম্বর পাওয়ার সাথে সাথেই সে কল করল। কয়েকবার রিং হওয়ার পর ভ্যালারি ফোন ধরল, তার গলায় বিরক্তি ছিল। এই অসময়ে কে? আশা করি খুব জরুরি কিছু। আমি ক্লার্ক। নাইলা কি তোমার সাথে আছে? ক্লার্ক সরাসরি জিজ্ঞেস করল। ঘুমের ঘোরে থাকা ভ্যালারি সংক্ষেপে উত্তর দিল, তুমি কি জানো এখন কয়টা বাজে? অবশ্যই সে এখানে নেই। ভ্যালারি বুঝতে পারল কোথাও কিছু একটা গোলমাল হয়েছে এবং সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ক্লার্ক ফোন কেটে দিল। অস্বস্তি বোধ করায় সে আবার কল করার চেষ্টা করল, কিন্তু লাইন ব্যস্ত ছিল। এদিকে ক্লার্ক মাইকেলের সাথে ফোনে কথা বলছিল। কাজ শেষ করার পর নাইলা কোথায় গেছে তা খুঁজে বের করো। আমার আধ ঘন্টার মধ্যে ফলাফল চাই। ক্লার্কের গলার তীব্রতা বুঝতে পেরে মাইকেল তক্ষুনি তদন্ত শুরু করল। পুরনো উইংয়ের এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে নাইলা অনবরত কাঁপছিল। শরতের শুরু ছিল এটি, এবং দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ছিল অনেক। তাড়াহুড়ো করে আসার সময় সে সাথে কোনো জ্যাকেট আনতে ভুলে গিয়েছিল। শুধুমাত্র ছোট হাতার শার্ট আর প্যান্ট পরে সে ঠান্ডায় ফ্যাকাশে হয়ে পড়েছিল।
20% চার্জ শেষ হয়ে যাওয়ার পর তার ফোনটি বন্ধ হয়ে যায়, ফলে সে সময় সম্পর্কেও বুঝতে পারছিল না। রাতের খাবার না খাওয়ায় সে প্রচণ্ড ঠান্ডা, ক্ষুধা আর কষ্টে কাতর হয়ে পড়েছিল। সময় যত গড়াচ্ছিল, তার শরীর তত শীতল হয়ে আসছিল এবং তার চেতনা লুপ্ত হতে শুরু করল। তার মাথা ঘুরছিল। অবশেষে সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর পুরনো উইংয়ের দরজা দুটি বিকট শব্দে সজোরে খুলে গেল। চলবে।